বাংলাদেশের মানুষ না? আওয়ামী লীগ কি বাংলাদেশের মানুষ না? আওয়ামী লীগ বাংলাদেশের মানুষ মানে বৈষম্য বিরোধী ছাত্ররা নাগরিক কমিটি আমাদের বিভিন্ন ভাবে হুমকি দেয় যেন আমরা রাজপথে না থাকি। এরা হুমকি দেয়, এই যে প্রবাস আমার অধিকারের জন্য আমি আন্দোলনে আসছি। বাংলাদেশে 26শে মার্চে দেশে আসতেছে বাংলাদেশের সাবেক নয়, তিনি প্রধানমন্ত্রী হয়ে বাংলাদেশে ফিরতেছেন। তবে কি আওয়ামী লীগ ফিরে আসছে? ঠিক এই মুহূর্তে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় ব্যাপক আন্দোলন চলছে। ফার্স্টে বলতেছি যে আমি জামাত ইসলাম করি, তারপরে বলতেছে যে শেখ হাসিনা চামচা। আপনারা জানেন, আপনারা নিজের চোখে দেখতে পেরেছেন, খাতের বিলাসবহুল দৃষ্টিনন্দন এই বাড়িতে অনেকটা রাজকীয়ভাবেই অবস্থান করেছিলেন তিনি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তার করে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে ভারতের প্রতি অনুরোধ জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুবুদ্দিন। 26শে মার্চ দেশে আসছেন শেখ হাসিনা। বন্ধুরা, 26শে মার্চ কি দেশে ফিরছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা? এই খবর কতটা সত্য আর এর পেছনের কারণই বা কি, আজকের ভিডিওতে সব কিছু বিশ্লেষণ করব, তাই পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকুন। 26শে মার্চ আমাদের মহান স্বাধীনতা দিবস, যা বাংলাদেশ জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকেই মনে করেছেন এই দিনে ফিরে এসে তিনি দেশবাসীর উদ্দেশ্যে বড় কোনো বার্তা দিতে পারেন, এবং আবার অনেকে মনে করছেন যে 26শে মার্চ ফিরে এসে তিনি আবারও প্রধানমন্ত্রীও হতে পারেন, কারণ দেশে শুরু হয়ে গেছে নানা বিশৃঙ্খলা। কি কখন কোথায় কি হয়ে যায় তা মুহূর্তেই বলা যায় না। ব্রেকিং নিউজ সেটি হচ্ছে যারা নাকি এই ভিডিওটা বিশেষ করে যারা নাকি আওয়ামী লীগের বিরোধিতা করেন, যারা নাকি প্রতিনিয়ত আওয়ামী লীগকে বাস দিচ্ছেন, আর যারা নাকি সমন্বয়কদের সমর্থক করতেছেন, তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা আমার মনে হয় ভাই কাল ঘাম ছুটায় ফেলবে। দর্শক বন্ধুরা, সেটি হচ্ছে বাংলাদেশে 26শে মার্চে দেশে আসতেছে ভারতের আপনার রাফাইল একটা জেটের কি আপনার বিশেষ নিরাপত্তার কিংবা আপনার ভারতের সেনাবাহিনী কিংবা যত বাহিনী আছে সমস্ত বাহিনীর নিরাপত্তার মাধ্যমে বাংলাদেশের সাবেক নয়, তিনি প্রধানমন্ত্রী হয়ে বাংলাদেশে ফিরতেছেন। অনেকেই হয়তো ভাবতে পারেন যেহেতু সবাই বলেন কি আপনি সকাল সকাল মাথাটা খারাপ হয়ে গেল নাকি? না ভাই, আমি যথেষ্ট সুস্থ আছি আলহামদুলিল্লাহ। সেটি হচ্ছে ভারত। আপনারা অনেকেই জানেন, বা এই বিষয়টা আপনাকে যদি বুঝতে হয় আপনাকে 2.5 থেকে 3 মাস পিছনে একটু যেতে হবে। কেন যেতে হবে? আপনারা অনেকেই জানেন যে ভারতের যে আপনার সচিব আছে মিস্টার বিক্রম খান, তিনি কিন্তু আমাদের বাংলাদেশের সেনা প্রধানের সাথে সরাসরি একটা মিটিং করে, আর এতে করে পিনাকি ভট্টাচার্য তিনি কিন্তু একটা মন্তব্য করেন যে ভারতের সচিব বা তারা সরাসরি কিভাবে আমাদের বাংলাদেশের সেনা প্রধানের সাথে সরাসরি মিটিং করতে পারে, কিভাবে? এটা তো কোনো আইনেও নাই। এতে করে কি আমাদের দেশটা অন্যদিকে যাচ্ছে, এটা করতে দেওয়া ঠিক হয় নাই, বা তিনি বিভিন্ন ধরনের মন্তব্য করেন। এখন আসুন ডিরেক্ট পয়েন্টে। তো যখন নাকি আপনার এই মিস্টার বিক্রম খান তিনি যখন নাকি আমাদের বাংলাদেশের সেনাবাহিনীর প্রধানের সাথে কথা বলে, তখন তিনি কিন্তু অনেক ধরনের আপনার অ্যাক্টিভিটিস কিংবা অনেক বিষয় নিয়ে কিন্তু তিনি কথা বলে, যে বাংলাদেশের আপনার সংখ্যালঘুদের উপর অত্যাচার কিংবা এই যে বাংলাদেশে একটা মৌলবাদী জঙ্গিবাদী একটা হামলা হইলো কুঠার নামে, এই বিষয়গুলো তুলে ধরে। তো এই বিষয়গুলা হঠাৎ করে কেন তুলে ধরে, আর 2.5 থেকে 3 মাস আগেই কেন এই মিটিংটা করা হয়? দ্যাটস দ্য রিজন। এটাই হচ্ছে মূল কারণ। আপনার অনেকেই জানেন যে 6 থেকে 7 দিন আগে ভারতের নরেন্দ্র মোদী আর হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের একটা মিটিং হয় আমেরিকা হোয়াইট হাউসে। সেখানে বা সেই আপনার মিটিংটা উদ্দেশ্য করেই আপনার ভারতের যে ছিল সচিব আপনার মিস্টার বিক্রম খান, তিনি কি কথা বলে যে আগামী দিনে কিংবা সামনে যে মিটিংটা আমাদের সাথে হতে যাচ্ছে হোয়াইট হাউসে আপনার আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের সাথে, সেখানে কি আপনার মন্তব্যটা কি, কিংবা আমরা বর্তমান আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে যে সমস্ত ঘটনা ঘটতেছে, কিংবা আপনাদের প্রধানমন্ত্রী আমাদের ভারতে তিনি আশ্রয় নিছে, বা আমরা তাকে আশ্রয় দিয়েছি তার জানের নিরাপত্তা ভেবে বা তার জানের নিরাপত্তার কথা চিন্তা করে। তো আমরা এই টপিকে কথা বলবো। তো সেখানে অনেক ধরনের কথা উঠে আসবে যে কিভাবে তার পতন হলো, বা তার পতনের পিছনে রিজন গুলা কি ছিল, কিংবা বাংলাদেশের সেনা প্রধান এটাকে বা আপনি এটাকে কিভাবে দেখতেছেন।
তো এই ধরনের কিন্তু একটা কথা কিন্তু বলে, আর সর্বশেষ যা হওয়ার তাই হয়। সেটি হচ্ছে আপনার ভারতের নরেন্দ্র মোদী এই মিটিং এর আগে তিনি কিন্তু একটা কথা বলছেন যে আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ বন্ধুত্ব দেশ, তো আমরা চাই বাংলাদেশটা ভালো থাক, কিন্তু বাংলাদেশ যে বর্তমান যা কিছু ঘটতেছে কিংবা বাংলাদেশের যে সাবেক প্রধানমন্ত্রী নয়, তিনি কিন্তু একটু ইঙ্গিত দিয়ে কথা বলে যে তিনি বর্তমান প্রধানমন্ত্রী হয়তোবা, হ্যাঁ, তো এই প্রসঙ্গে আমরা কথা বলবো। আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় মশাল মিছিল করেছে, আজকে পুরো ঢাকা শহর অচল করে দিয়েছে। 85% এখনো আওয়ামী লীগের দখলে। ডক্টর ইউনূস মস্করা শুরু করছে। বাংলাদেশ চালানোর কোনো জ্ঞান আপনার নাই। সেনাবাহিনীর জেনারেল যারা আছে তারা হচ্ছে আওয়ামী লীগের লোক। আওয়ামী লীগকে পুনর্বাসন করছেন, সেফটি দিচ্ছেন। এই ডেভিল হান্টকে ঘুরে স্বরাষ্ট্রমন্ত্রী হান্ট করে দিতে হবে। নাই দল করার জন্য নাকি পদত্যাগ করবে, আসিফ পদত্যাগ করবে। পল্টন মাঠ তোমার বাবার মাঠ। আমরা এই বাংলাদেশ চাইনি, আমরা এই স্বাধীনতা চাইনি। প্রথম কথা হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান। জুলাই গণঅভ্যুত্থানে যে প্রেক্ষিতে যে সরকার হয়েছে, সেই সরকার জনগণের সরকার নয়। এখানে জনগণের সরকার বলতে যেটা বোঝায়, সেই ধরনের জনগণের কোনো প্রতিনিধি আসিফ, নাহিদ, মাহফুজ ছাড়া আর যারা উপদেষ্টা হয়েছে তারা জনগণের প্রতিনিধি, তারা জনগণের প্রতিনিধি নয়। যেহেতু ডক্টর ইউনূস সার্বজনীন ব্যক্তিত্ব, আমরা বলেছি, বৈষম্য নেতৃত্ব বলেছে যে ডক্টর ইউনূসকে প্রধান উপদেষ্টা করা হোক। সেখানে সারা বাংলাদেশের রাজনৈতিক, অরাজনৈতিক, সামাজিক এবং জনগণের মৌন সমর্থন ছিল। কিন্তু ডক্টর ইউনূস বিদেশ থেকে এসে ক্ষমতায় বসার সময় যাদেরকে উপদেষ্টা নিয়েছেন তারা কারা? তারা কারা? তারা তাদের এই 16 বছরের আন্দোলন সংগ্রামে তাদের কোনো ভূমিকা ছিল? কেউ বলতে পারবে? কেউ দেখাতে পারবে? রাজপথে এক ফোঁটা রক্ত ছিল, একটু শ্রম ছিল, একটু গ্রাম ছিল। নাহিদ, মাহফুজ, আসিফ, এই তিনজন ছাড়া আরো দুজনকে যুক্ত করতে পারেন। সেটা হচ্ছে আদিলুর রহমান, অধিকারের আদিলুর রহমান এবং ফরিদা আফা। সর্বসকলে 5 জন এই স্বৈরাচার বিরোধী আন্দোলনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। বাকি যাদেরকে উপদেষ্টা বানানো হয়েছে তারা ডক্টর ইউনূসের কনসার্নে হয়েছে, ডক্টর ইউনূসের চাওয়াতে হয়েছে। তাহলে ডক্টর ইউনূস কাদেরকে বসিয়েছে? আমি প্রথম থেকে এই কথাগুলো বলে আসছিলাম। আলী ইমাম মজুমদারের মতো একটা ফ্রড, ভারতের অনুচর, আসিফ নজরুলের মতো একটা ভারতীয় অনুচর দেরকে দিয়ে, ফয়জুল কবির খানের মতো একটা সাচ্চা আওয়ামী লীগের দালাল, আওয়ামী লীগের লুটেরা, ভারতের দোসরকে আপনি অ্যাডভাইজার বানিয়ে দিলেন। ফলে কি হলো? আমলাতন্ত্রের 85% এখনো আওয়ামী লীগের দখলে। সেনাবাহিনীর সিনিয়র মেজর জেনারেল যারা আছে বা লেফটেন্যান্ট জেনারেল যারা আছে তারা হচ্ছে আওয়ামী লীগের লোক, ভারতের লোক। পুলিশ বাহিনীর যে আমূল পরিবর্তনের কথা ছিল সেটা হয় না। র্যাবের সিও বানাই দিচ্ছেন এক গণহত্যাকারীকে। প্রত্যেকটা জায়গায় ডক্টর ইউনূস সরকার আসিফ নজরুলের মাধ্যমে, ফয়জুল কবির খানের মাধ্যমে, আলী ইমাম মজুমদারের মাধ্যমে আওয়ামী লীগকে পুনর্বাসন করছেন, সেফটি দিচ্ছেন। এই যে আপনারা এখন এটা বিভিন্ন ধরনের দাবি দাওয়া তোলেন, কেউ এই দাবি করেন না কেন? যারা আন্দোলন করেছি আমরা এই কথা বলছি না কেন? ডক্টর ইউনূস ক্ষমতা আসার পরে যে আওয়ামী লীগের
600 বা 6000 বা 50,000 আওয়ামী লীগের খুনি দুর্বৃত্ত এমপি মন্ত্রী শেখ পরিবারকে যে সেফ এক্সিট দিয়েছেন, এই সেফ এক্সিট দেওয়ার যারা দিয়েছে তারা অ্যাডভাইজারি কমিটিতে কেন? ডক্টর ইউনূস আপনি দায় এড়াতে পারবেন এটার? আপনি আসল খুনিকে আড়াল করে আপনারা এখন ডেভিল হান্ট মস্করা শুরু করছেন। আপনারা বলেন ডেভিল হান্ট অপারেশনের মধ্য দিয়ে সরকার আওয়ামী লীগের প্রকৃত দুর্বৃত্ত খুনিদেরকে গ্রেপ্তার করেছে। এই যে যদুবধূ কতগুলো গ্রেপ্তার করছে, আবার কিছু নিরীহ মানুষও গ্রেপ্তার করছে, ঠিক আছে? এই যদি হয় ডেভিল হান্ট, এই ডেভিল হান্টকে ঘুরে স্বরাষ্ট্রমন্ত্রী হান্ট করে দিতে হবে। এই ডেভিল হান্টকে ঘুরিয়ে আসিফ নজরুল আলী ইমাম মজুমদারদেরকে হান্ট করে দিতে হবে। এছাড়া তো আওয়ামী লীগ মুক্ত বাংলাদেশ, আওয়ামী লীগ খুনি মুক্ত বাংলাদেশ আমরা আশা করতে পারি না। এই যে আমাদের নাহিদ দল করার জন্য নাকি পদত্যাগ করবে, বা কি জন্য পদত্যাগ করবে? মাহফুজ আসিফ পদত্যাগ করবে। নাহিদ আসিফ মাহফুজ যদি পদত্যাগ করে তাহলে এই সরকারে জুলাই বিপ্লবের লোক কে থাকলো? তার মানে কি 100% আওয়ামী উপদেষ্টা, ভারতীয় অনুচর উপদেষ্টা দিয়ে আপনি দেশ চালাবেন? ডক্টর ইউনূস, আপনাকে আমরা অনেকবার বলেছি বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের অ্যাডমিনিস্ট্রেশন সম্পর্কে আপনার কোনো জ্ঞান নাই। আপনি বিশ্বজ্ঞানী, আপনি বিশ্ব অর্থনীতিবিদ, সব ঠিক আছে, বাংলাদেশ চালানোর কোনো জ্ঞান আপনার নাই, সেটা 6 মাসে প্রমাণিত হয়েছে। প্রত্যেকটা জায়গায় আওয়ামী লীগের পুনর্বাসন হয়েছে। ব্যাংক সেক্টরগুলো দেখেন, সচিবালয়ে যাদেরকে বসানো হয়েছে, গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব আওয়ামী লীগের দালাল, গণপূর্ত মন্ত্রণালয়ের চিফ ইঞ্জিনিয়ার আওয়ামী লীগের দালাল, কৃষি সচিব আওয়ামী লীগের দালাল। এরকম কয়টা বলবো? সচিবালয়ের কোনো মৌলিক পরিবর্তন ডক্টর ইউনূস করে নাই। কেন করে নাই? আসিফ নজরুলদের ভারতীয় পনা, আওয়ামী পনাকে লালন করার জন্য ডক্টর ইউনূস সাহেব যে তাদেরকে সুন্দর মতো জায়গা দিয়ে বসে রাখছেন। এখন নাহিদ আসিফ মাহফুজ সরকার থেকে চলে যাবে, সরকার তাহলে কে চালাবে? জুলাই বিপ্লবের বিরোধীরা সরকার চালানোর জন্য নাহিদ আসিফ মাহফুজদেরকে ক্ষমতার জায়গা থেকে কৌশলে সরিয়ে দেওয়া হচ্ছে বলে আমি মনে করি। আমি যতটুকু রাজনীতি শিখেছি, জেনেছি, বুঝেছি, আমার তাই মনে হয়। আমি নাহিদ আসিফ মাহফুজকে বলবো, তোমরা আমার ছোট ভাই, তোমাদের কাছে জনগণের চাওয়া পাওয়ার জায়গাটা বিশাল। তোমরা যাদেরকে সরকারে বসিয়েছ তারা জনগণের পক্ষের লোক না, তারা আওয়ামী লীগের লোক এবং ভারতীয় বংশধরের লোক। সুতরাং আসিফ, নাহিদ, মাহফুজকে বলি, যদি তোমরা 3 জন এক্সিট হও তাহলে জুলাই বিপ্লবের গুরুত্বপূর্ণ নেতৃত্ব দানকারী আব্দুল কাদেরকে, 9 দফার ঘোষক আব্দুল কাদেরকে মন্ত্রী বানাও, স্বরাষ্ট্রমন্ত্রী বানাও। তোমরা যদি পদত্যাগ করতে চাও বা পদত্যাগ করতে হয় তাহলে বাকের মজুমদার আরেক জাতীয় ছাত্র নেতাকে তোমরা আরেকটা মন্ত্রণালয়ের দায়িত্ব দাও। তোমরা যদি পদত্যাগ করতে চাও তাহলে গণ অভ্যুত্থানের মাঠের নেতা তারেক রহমানকে, এখন আমজনতার দল করছে,
তারেক রহমানকে দায়িত্ব দাও। তোমরা যদি সত্যিকার অর্থে জুলাই বিপ্লবকে ধারণ করো, জুলাই বিপ্লবকে এগিয়ে নিতে চাও, তাহলে এই ফায়েজ সাহেবকে মন্ত্রী বানাও। পারবা কিনা? যদি তোমরা বিপ্লবীদের একটা অংশকে সরকারে না রাখো, তাহলে জুলাই বিপ্লবকে ধারণ করার মতো কোনো লোক এই উপদেষ্টা পরিষদে নাই। ডক্টর ইউনূস বাংলাদেশের রাজনীতি না বোঝার কারণে, বাংলাদেশের অর্থনীতি, আন্দোলন, সংগ্রাম, আমলাতন্ত্র না বোঝার কারণে আজকে। এখনকার মতো এ পর্যন্তই। সারা দেশের গুরুত্বপূর্ণ খবর জানতে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর নতুন নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন যাতে কোনো আপডেট মিস না করেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।